আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুসাম্মদ চানমুন খাতুন। আমি ক্লাস 10-এ পড়ি, এসএসসি শিক্ষার্থী। পরীক্ষা দিয়েছিলে? জি, আমি কোন সাবজেক্টে ফেল করেছো? ইংলিশে ফেল করছি। ইংরেজিতে? ওই দিন আমি অনেক অসুস্থ ছিলাম, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আমাকে ম্যাজিস্ট্রেট বলে যে তোমাকে এক্সাম দেওয়া লাগবে না, যেহেতু তুমি এত অসুস্থ। হাতে আমার ক্যালেন্ডার ছিল। তারপরে স্যারের হাত ধরে বলি, স্যার আমি এক্সাম দেব, আমার 10টা বছরের ফল আমি একদিনে নষ্ট করব না। স্যার বলে আচ্ছা তুমি যদি পারো তো দাও। তো আমি হাতে ক্যালেন্ডার নিয়ে আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, অত কষ্ট করে আমি এক্সাম দিয়েছি, ওই এক্সামে আমার ফেল এসছে। ঠিক আছে, তুমি কিছু মনে করেন নাই, একটা সাবজেক্টে ফেল করেছো। আমরা জানতে পেরেছি 26 সাল থেকে 2 সাবজেক্ট পর্যন্ত ফেল করলে সরকার একটি ঘোষণা দিয়েছেন, মন্ত্রণালয়, তারা ভর্তি হতে পারবেন, পরবর্তীতে পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবেন। পরীক্ষা দেওয়ার সুযোগ চাও? অবশ্যই। তো তুমি দিবে আগামীতে, ঠিক আছে, ওকে, বসো। আমি সবার কাছে দোয়া যাচ্ছি যে আমি যেন সামনের বছর পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি। আর হচ্ছে সবগুলোতে প্লাস আসছে, একটাতে এ আসছে আর এইটাতে এফ আসছে। ভেরি গুড, ভালো করেছো। এরপরে নিশ্চয়ই চেষ্টা করলে। আমার নাম শিলা হাসদা, আমি দিনাজপুর থেকে আসছে। কোথা থেকে? পার্বতীপুর, দিনাজপুর পার্বতীপুর। দিনাজপুর পার্বতীপুর থেকে, ঠিক আছে। আমি ঝাড়ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি, ইংলিশ সাবজেক্টে ফেল করছি। করোনার সময় পড়াশোনা করতে পারিনি। স্কুলটা কি সরকারি? না, এমপিওভুক্ত। এমপিওভুক্ত। আচ্ছা, উপবৃত্তি পেতে? না। উপবৃত্তিও পেতে না? না। ঠিক আছে, আমরা নোট করছি। ওকে, তাইলে তুমি আর সুপারিশটা কি বাবা মা কাজ বলতে চাও? করে, কৃষি কাজ করেন মা বাবা? হ্যাঁ, আমিও মাঝে মাঝে করি। এখন কি চাও? এখন কি চাও? পড়াশোনা করতে চাই, আমাদের ভাষার শিক্ষক দরকার একটা, যাতে করে ভালো করে বুঝাতে পারে। শিক্ষক নাই ওরকম? না, আমরা তো সাঁওতাল। হ্যাঁ, সাঁওতাল ভাষাভাষী শিক্ষক চাচ্ছ, তাই তো? হ্যাঁ। আমি মোসাম্মদ মিতুমণি, রংপুর থেকে এসেছি, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছি। আমি সরকারি না এমপিওভুক্ত? এমপিভুক্ত। আমি কেমিস্ট্রিতে ফেল করেছি। আমার বাবা সেই সময় খুবই অসুস্থ ছিল, তাই পরীক্ষা হলে যেতেও আমার একটু লেট হয়ে গেছিল। অনেক কষ্টে পরীক্ষাটা দিয়েছি, তবু ফেল এসেছে। অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আসলে টেলিভিশনে সাংবাদিকতা করি, তার আগে পত্রিকায় ছিলাম। আমি চ্যানেল আই আছি, আমার নাম মুস্তফা মল্লিক, আমি বিশেষ প্রতিনিধি হিসেবে আছি। তো আপনারা টেলিভিশনে যে রিপোর্টটা দেখেন, এটা আসলে পেছনে থাকে, অর্থাৎ আমাদের কথাটা শুনতে পান। আর সামনে টেলিভিশনের পর্দায় যেটা দেখেন, একটা মাইক্রোফোন হাতে কথা বলি, কিন্তু সামনে এত মানুষ থাকেন না। খলিকুজ্জামান স্যার তো নয়ই, জাফর ইকবাল স্যার নয়, বাচ্চু ভাই নয়, নুরুল ইসলাম নাহিদ স্যার নন, এনআই খান স্যার নন, মাহফুজা আপা আছেন সামনে, শারমিনা আপা আছেন, সবাই খুবই আলোচিত মানুষ, এবং আপনারা যারা যারা আছেন তাদের সামনে কথা বলছি, এটা আসলে আমার জন্য একটা সুখকর নয়। কিন্তু রাশেদা আপা আমাদের চ্যানেল আইয়ের একজন নিবেদিত প্রাণ ভক্ত এবং পৃষ্ঠপোষক থেকে শুরু করে যাই বলি না কেন, আমরা চ্যানেল আইয়ে 2005 সালে আমি যোগদান করি। তারপরে 2010 সাল থেকে আমরা শিক্ষা সংবাদ চালু করলাম, যেটার পুরা নেপথ্যেই ছিল এই গণস্বাক্ষরতা অভিযান। এর মধ্যে রাশেদা কে চৌধুরী নীতি নির্ধারণীয় পর্যায়ে ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন, সুতরাং তার ভাবনাগুলো জানি। এবং আজকে আপনারা যে শিক্ষার্থীরা আছেন, তারা সত্যিকার অর্থেই আলোকিত মানুষ, কারণ আমি ফেল করেছি, এটা আমি অন্তত টেলিভিশন ক্যামেরার সামনে বা মঞ্চে উঠে বলার মতো সাহস আমার নেই। আমি জানি না মঞ্চে যারা গুরুজন আছেন তারা বলতেন কিনা আমি ফেল করেছি, আমি অন্তত বলতাম না। যাই হোক, এই জন্য আপনারা অবশ্যই দেশ সেরা। আমি আপা ওদের সাথে একটু কথা বলতে পারি তো? আচ্ছা, আপনারা সবাই, এই যে একটু আগে একটা মেয়ে বললেন সে ফেল করেছে, তার হাতে মানে লাগানো ছিল, ওই দিনকে সে ব্লাড দিয়ে এসছে। আমি আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, তুমি তো 10 বছর শিক্ষা নিয়েছো, তোমাকে কি কোনো টিচার কখনো ব্ল্যাকবোর্ডে এসে লিখিয়েছে যে আসো তো বাবা ব্ল্যাকবোর্ডে লেখো?
ক্লাস 1 মানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাকে ক্লাসে কতদিন তোমার শিক্ষক ডাক দিয়ে বলেছে ব্ল্যাকবোর্ডে লেখো? বলেছে? কখনোই বলেনি, হ্যাঁ হ্যাঁ, কখনোই বলেনি। কখনোই বলেনি। নুরুল ইসলাম নাহিদ আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, খুবই সফল শিক্ষামন্ত্রী, দুইবারের। স্যার এই প্রশ্নটা আমি করি। আচ্ছা, তোমাদের স্কুল থেকে কখনো বই বের হয়, ম্যাগাজিন আমরা যেটাকে বলি, যেখানে বাচ্চাদেরকে বলে তোমরা একটা লেখা দাও, লেখাটা ছাপা হবে, বলে? কখনো বলেছে? না, এটাও বলা হয়নি। তোমাদের স্কুলটার বয়স কত মনে আছে? কত বছর আগে এটা তৈরি হয়েছে? 66 বছর। এটা বাস্তবতা। স্যার, আমি শতবর্ষী পুরনো স্কুলেও গিয়ে আমি এই প্রশ্নটা করেছি, আপনারা বাৎসরিক ম্যাগাজিন আছে কিনা? স্যার নাই। এমন অনেক প্রতিষ্ঠান আমি গিয়েছি ঢাকায়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 10 বছর 12 বছরে কোনো ম্যাগাজিন বের হয় না। স্যার, এর সঙ্গে একটা পাশ ফেলের ব্যাপার আছে স্যার, এই জন্য এই প্রশ্নগুলো করা। তুমি বসো না বাবা, তুমি বসো। আচ্ছা, আর কেউ কিছু বলবে? এই যে আরেকজন বললো কেমিস্ট্রিতে ফেল করেছে, তোমার সাথে কি বাবা মা কেউ এসছে? শিক্ষক এসছে? আপনি শিক্ষক? আচ্ছা আচ্ছা স্যার, একটু কষ্ট দিই আপনাকে। আচ্ছা, কতজন আপনাদের ফেলের হার কত এবার? আমাদের সর্বমোট, বাবা তুমি বসো, 84 জন পরীক্ষা দিয়েছে, 12 জন ফেল করছে। তার আগের বছর ফেল করেছিল কতজন? তার আগের বছর ফেল করেছে 5 জন। 5 জন? জি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে 12 জন এবার ফেল করলো, ওরা সব ওদের জন্য বিশেষ কোনো কার্যক্রম নিয়েছেন, মানে টাকা পয়সা ছাড়া কোনো বিশেষ ক্লাসের? জি, আমরা ওদের জন্য আলাদাভাবে ক্লাসের ব্যবস্থা করি, এবং কি পরীক্ষার আগেই ওদের সঙ্গে আমরা আলাদা, ওদের ক্লাস হবে এখন আর কি। ওরা তো অলরেডি পরীক্ষাতে বাইরে হয়ে গেছে, ওদের শুধু ফর্ম ফিল আপ হয়, আসে পরীক্ষা দেয়, কিন্তু এখন ওদের জন্যই শুধু একটা ক্লাসের ব্যবস্থা করা হয়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা বিষয় আমি স্যার সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, এটা আমাদের সবারই জানা দরকার। শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটা জরুরি কাজ হচ্ছে স্কুল ভিজিট। তারা খুব ভালো করেই জানে তাদের কোন বাচ্চাটা খারাপ করবে বা ভালো করবে, কিন্তু এটা খুবই সত্য স্যার, অন্যভাবে নেবেন না। আমরা বাড়তি উপার্জনের জন্য যতটা চেষ্টা করি, স্কুলে শিক্ষকরা ওভাবে বাড়িতে বাড়িতে পরিদর্শন করেন না। এবং বাবা, তোমার বাড়িতে শিক্ষকরা গিয়েছিল পরীক্ষার আগে? একেবারে সত্য কথা বলবে। আচ্ছা, আমার এটা একটা নতুন অভিজ্ঞতা। যাই হোক, তুমি খুবই ভাগ্যবান শিক্ষার্থীদের একজন যে তোমার বাড়িতে গিয়েছিল। আর কেউ কি কিছু বলতে চান? জি জি। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে ধন্যবাদ। আমি দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা ঝাড়ুয়ারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের বর্তমান উপবৃত্তি নিয়ে যে সমস্যা, এটা আগে আমাদের যেভাবে ছিল আমরা স্কুলে নির্ধারণ করতাম, সেটা খুব ভালো ছিল, আমাদের মেয়েরা 100% পেত। কিন্তু এখন অনলাইনে হওয়ার কারণে আমাদের যারা পাওয়ার উপযোগী তারা পাচ্ছে না। কারণ হলো আমাদের যে মানে যারা অভিভাবক অসচ্ছল, তারা বিভিন্নভাবে ভাতা পায়, কিন্তু এখন যে নিয়ম করছে যে যারা কোনো ভাতা পায় তারা আবেদনে মানে তাদের কোনো সুযোগই নেই। উপবৃত্তি নিয়ে স্যার দীর্ঘদিন ধরে রাশেদ আপা কাজ করেছেন, আমরাও করেছি। মেয়েটা, আপনি জানেন স্যার, আমাদের দেশে যতই আমরা গণমাধ্যমকে ঢাকি না কেন, বা আমরাও যতটা রিপোর্ট করি বা না করি কেন, এটা বাস্তবতা, এখনো অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। তো যে মেয়েটা উপবৃত্তি পায় স্যার, সে তার স্বামীর বাড়িতে গেল বলে ওই উপবৃত্তিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এটাও অভিজ্ঞতা আছে যে সেই মেয়েটা আবার 1 বছর পরে তার বাবার বাড়িতে ফিরে আসে। তো ওই মেয়েটার আসলে তখন একদিকে হচ্ছে সে বিবাহিত থাকে, অথবা স্বামী পরিত্যক্তা, তার উপবৃত্তিটা সে একটা পায় না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার স্যার, নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি, সেটি হচ্ছে যে তৃণমূল পর্যায়ে একজন উপজেলা চেয়ারম্যান, তৃণমূল পর্যায়ের সবচেয়ে মানে একেবারেই জনপ্রতিনিধিদের ভিতরে একেবারে তৃণমূলে যে পৌর মেয়র বা উপজেলা চেয়ারম্যান, তাদেরকেও সরকার থেকে একটা পাজেরও বরাদ্দ দেওয়া হয় স্যার। এবং কোনো ডিসি সাহেবের রুমই স্যার আপনি 400-500 স্কোয়ার ফিটের নিচে দেখবেন না, তাদের সামনে আনসাররা দৌড়ায়, একটা ওয়্যারলেস নিয়ে একজন থাকে। এটা আমি বুঝাচ্ছি স্যার আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা। তো এই সক্ষমতায় 100 টাকা বা 75 টাকা উপবৃত্তি স্যার একেবারেই বেমানান। তো আপনারা তো স্যার আপনাদের প্ল্যাটফর্মে অনেক কথা বলেন স্যার, জাতীয় সংসদেও অনেক কথা হয়, কিন্তু এইটা নিয়ে না স্যার কোনো কথাই হয় না। এত কম টাকা দিয়ে এই যে উপবৃত্তি আছে, স্যাররা এখানে যারা আছেন, এটা কি ঠিক আছে? এটা স্যার একেবারেই খুবই লজ্জাজনক স্যার, এটা ভাবাই যায় না স্যার। একটা ডিরেক্টর পর্যায়ের অথবা সহকারী পরিচালকও স্যার এখন পাজেরও ব্যবহার করে, এবং তার রুমটা স্যার এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত সরকার করে দিয়েছে। তেমন একটা জায়গায়
এরকম একটা এগিয়ে যাওয়া দেশে স্যার, এটা মনে হয় একেবারেই স্যার উদাসীন। মানে আমরা স্যার এর আগে জানি না বলা ঠিক হবে কিনা, আমরা খুব দেখেছি যে 3 স্টার জেনারেল 4 স্টার জেনারেল কার গাড়িতে পতাকা থাকবে কি থাকবে না, অনেক চিল্লাচিল্লি স্যার, কিন্তু এইটা নিয়ে চিল্লাচিল্লিটা অত বড়ভাবে হয়নি। এটা এটা হওয়া দরকার। আসলে কি এটা ঠিক আছে না ঠিক নাই? উপবৃত্তিটা কি পরিমাণ হতে পারে? কারণ এটার সাথে স্যার পাশ ফেলের একটা বিষয় জড়িত। একটু বলবেন কোন শিক্ষক, আপনাদের সাথে তো কথা হয় যে উপবৃত্তি আপনি বলতে চেয়েছিলেন। ন্যূনতম 500 টাকা হওয়া দরকার, ন্যূনতম 500, আর 1000 টাকা হলে ভালো হয় মান্থলি। আচ্ছা, ন্যূনতম 500 স্যার, আর 1000 টাকা হলে তাদের আপা এবার তো নির্বাচনী কর্মকর্তা আর ইউনো সাহেবদের জন্য গাড়িই কেনা হচ্ছে 361 কোটি টাকার। যাই হোক, এই টাকাটা তো সরকারের কাছে আছে নিশ্চয়ই, এটা কোনো ঘটনাই না স্যার। শিক্ষক এবং ছাত্রদের জন্য। আসসালামু আলাইকুম। জি জি স্যার, আমি আমার শিক্ষার্থী সম্পর্কে দুইটা কথা বলবো আর আমার ব্যক্তিগত একটা কথা বলবো অনুমতি দিলে। তো শিক্ষার্থী সম্পর্কে যে কথা, আমি বরিশাল সদরের হোগলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার আব্দুর রব। তো আমাদের স্কুলে ভালো টিচিং দিতে হলে আমার টিচিং স্টাফ কমপ্লিট থাকা দরকার। তো আমি এখন থেকে আরো 1 বছর আগে আমার ভৌত বিজ্ঞানের টিচার প্রাইমারিতে চলে গেলেন, এখন পর্যন্ত আমি ভৌত বিজ্ঞানের টিচার পাই নাই। একটু অভিভাবকদের সাথে কথা শুনতে চাচ্ছিলাম। অভিভাবক অর্থাৎ যার বাচ্চা সরাসরি এবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমার মেয়ে এবারে এসএসসি পরীক্ষা খারাপ করছে অঙ্কতে, তাই আমি আসছি ওদের সাথে যোগাযোগ করি আমি এখানে আসছি। কিন্তু আমার অনেকটা কষ্ট স্যার, আমার হাজবেন্ড আজকে 5টা বছর ব্রেন স্ট্রোক করে বাসায়, কিন্তু আমি মেয়ের অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, কিন্তু পাশে যে মেয়ের সে আমার অনেক খারাপ লাগছে। একটু সামনে নিয়ে নেন আপা। আমার মেয়েরা কেন খারাপ করছে জানি না, সবগুলো বিষয়ে ভালো লেখাপড়া ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করাতেছি মেয়ের। একটা মেয়ে চাকরি করে। আপা আপনার বাচ্চা যে স্কুলে পড়তো ওখানে মাসিক বেতন ছিল কত? বেতন 320 টাকা ছিল। এটা মূল সদর থেকে কত দূর, মানে আপনার কোন উপজেলায়? চট্টগ্রাম। চট্টগ্রাম সদর? হ্যাঁ, বাজিতে। এখান থেকে কত দূর? বেশি দূর না, কাছেই। কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি প্রাইভেট পড়াতেন বাসায়? হ্যাঁ, প্রাইভেট পড়াইছি। স্যারেরা অনেক হেল্প করছে আমাকে, কিন্তু কেন খারাপ করছে তা তো জানি না। কিসে প্রাইভেট পড়তো? অঙ্ক তো পড়তোই নিশ্চয়ই। হ্যাঁ, সবগুলো বিষয়ে পড়ছিল। কি কি বিষয় পড়ছো? সবটাই পড়ছে। আপনি কতদূর পড়েছেন? আমি লেখাপড়া করি নাই স্যার। আপনার পরিবারে আপনার স্বামী লেখাপড়া করেছে? হ্যাঁ, আমার স্বামীও করছে। আমার বড় মেয়ে মেট্রিক পরীক্ষা দিছে, ভালো রেজাল্ট করছিল। ও এখন সংসারটা চালাইতেছে আমার। ও অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে ওরে, কিন্তু আমি ওরে উৎসাহ দিতেছি, কিন্তু পরীক্ষাটা যেন সামনে আবার দিতে পারে। আপনি 320 টাকা দিতেন তো স্কুলে, না? আর প্রাইভেটে কত টাকা দিতেন? প্রাইভেটে দিতাম একটাকে 500 টাকা করে দিছি, আর একটা 1000 টাকা করে দিছি। 1500? হ্যাঁ। তাহলে স্যার স্কুলে শিক্ষা অর্জনের জন্য স্যার কি 500 পরিমাণ টাকা করে দিছি, আর অন্য জায়গায় পড়াইছি 1000 টাকা করে। অনেক কষ্ট করে দিছি টাকাগুলা, কিন্তু বাসা ভাড়া ধরেন মেয়ের পড়ার খরচা সবগুলা চালাইতে হয়েছে আমার। আচ্ছা, প্রতিদিন আপনার বাচ্চা তো ক্লাসে পড়তো, ওখানে কতজন বাচ্চা আসতো প্রতিদিন? প্রতিদিন কতজন আসতো বাচ্চা এখানে? ও, বাচ্চা আছে আপনার এখানে? হ্যাঁ, আছে তো। আমার মেয়ে বাবা, আছে। প্রতিদিন কতজন আসতো তোমাদের ক্লাসে? কয়জন ছিলে? স্যার 61 জন। সবাই আসতে তোমাদের বাচ্চা? স্যার। 61 জনই আসতো? জি, স্যার। আচ্ছা, তুমি তো তাহলে সব খবরই জানো। স্যার। তোমাদের এই 61 জন বাচ্চার মধ্যে 61 জনই কি প্রাইভেট পড়তো? বেশিরভাগই পড়তো না পড়তো না? স্যার বেশিরভাগ পড়তো না। বেশিরভাগ পড়তো না? না স্যার। তুমি পড়তে? জি স্যার। তাও তো তুমি খারাপ করে ফেললে, অসুবিধা নাই, ভর্তি তো হতে পারছো। কয় সাবজেক্টে খারাপ করছো? স্যার শুধু ম্যাথে। তাহলে তুমি ভর্তি হতে পারছো তো, না তাই জি না? স্যার। আচ্ছা আচ্ছা। তো স্যার তুমি বসো না বাবা। স্যার এটা কিন্তু এখন বাস্তবতা, মানে আমরা কথা বলার মতোই স্বাভাবিক এটা হয়ে গেছে। স্কুলে যাবে এবং সে বাইরের টিচারের কাছে পড়বে। আচ্ছা, আর কোনো অভিভাবক বলবেন আপনি? জি, পিছনে কালো গেঞ্জি। আমি মেহেরপুর থেকে এসেছি। আমি একজন অভিভাবক। আমার সন্তান এবার ফেল করেছে ইংলিশে।
তো আমার কয়েকটা বিষয়ে আপনার, যেহেতু আমি একজন প্রবাসী ছেলে ছিলাম, আমি দেশে এসেছি 3 বছর হলো। আসার পর আমি স্কুলে অনেক সময় ঘুরছি, দেখছি স্কুলের পরিবেশ সরকার যেভাবে অনুদান দেয় সেই অনুযায়ী স্কুলের পরিবেশ, কোনো টিচার ঠিক মতো ক্লাস করায় না, এবং যারা আমাদের শিক্ষিকা আছে তারা ঠিক মতো ক্লাস করায় না। যেখানে 5টা থেকে 6টা ক্লাস হওয়ার কথা সেখানে মাত্র 2-1টা ক্লাস নিয়ে ছুটিয়ে দিয়ে দিচ্ছে। আজ এই অনুষ্ঠান, কাল ওই অনুষ্ঠান, বিভিন্নভাবে তারা, এবং যে টিচারগুলো আছে তারা, আমার মনে হয় না ছাত্র কি লিখবে, অনেক টিচার আছে তারা নিজেরাই বোর্ডে লিখতে পারে না স্যার। তো এক্ষেত্রে অনেক জটিলতা আছে স্যার। আরেকটা বিষয় বলি, উপবৃত্তির ক্ষেত্রে যেমন আমার যে সন্তান সামনেবার যে আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না সেটা আমরা বলতে পারছি না। আপনার বাচ্চা প্রাইভেট পড়তো? প্রাইভেট পড়বে কোথা থেকে? পড়তেছে যে শিক্ষকের কাছে, শিক্ষক নিজেই তো জানে না, তো আরেকজনকে কিভাবে প্রাইভেট পড়বে স্যার? তো এই জন্য স্যার বলতেছি যে এই ক্ষেত্রে যদি আমাদের যে ছাত্র, আমার যে মেয়ে, আমার মেয়ের মতন অনেক মেয়ে এবং ছেলে আসে, তারা যাতে ভবিষ্যতে পরীক্ষা দিতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের যে হেডমাস্টার বা সহকারী শিক্ষক আছে তারা যদি প্রত্যেকের বাসায় গিয়ে তাদেরকে একটু দেখায়, নাহলে তো কালকে তো স্যার আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আমি এখানে একটা জিনিস সরাসরি প্রশ্ন করব মায়েদের কাছে এবং মেয়েদের কাছে, কতজন উপবৃত্তি পেতে হাতটা উঠাও? উপবৃত্তি পেয়েছো? দাঁড়াতে হবে। উপবৃত্তি পেয়েছো? একটু না দাঁড়ালে দেখতে পাচ্ছি না। তার মানে বেশিরভাগই উপবৃত্তি পাওনি, তাই তো? মায়েদেরকে জানতে চাচ্ছি যে মায়েদের কাছে সরাসরি উপবৃত্তির টাকাটা মোবাইলে যাওয়ার কথা, এই মায়েরা কি আছেন বলতে পারবেন? যারা উপবৃত্তি পেতে একটু বলো তো দাঁড়িয়ে, যদি মা না এসে থাকেন কিভাবে যায়? এটা কি মায়ের মোবাইলে যায়? আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, না উপবৃত্তির তো আবার একটা টার্গেটেড ইন্টারভেনশনের ব্যাপারও আছে। ঠিক আছে, কি বলেন? হ্যাঁ, আমি উপবৃত্তি পেতাম আমার বাবার ফোনে, এই যে বিকাশ আছে না, বিকাশে দিত। শুনতে পাচ্ছি না। আমি উপবৃত্তি পেতাম বাবার বিকাশে। বাবার বিকাশে? মায়ের কাছে যায় না? হ্যাঁ হ্যাঁ, মা উঠাতো। মায়ের কাছেই তো যাওয়ার কথা। এটা তো দীর্ঘদিন আগে বোধহয় নাহিদ ভাইয়ের সময় হয়েছিল যে মায়েদের কাছে মোবাইলে উপবৃত্তি যাবে। বাবার ফোন নাম্বার দেওয়া ছিল স্কুলে, তাই। হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ, এবং এটা আমি একটু বিশ্বাস করি যে কোনো মা কোনোদিন এই উপবৃত্তির টাকা কোনোভাবে কিছু করবেন না। সেটি হচ্ছে যে আপনি তো চট্টগ্রামে কাজ করেন এবং শিক্ষকদের নিয়ে কাজ করেন, কিন্তু আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, এবং আমার সঙ্গে নিশ্চয়ই আমাদের পরপর 2বার সফল মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখন স্থায়ী কমিটির সভাপতি আছেন। তিনি একটা কথা শুরু থেকেই বলতেন যে আপনারা এত শিক্ষার্থী কেন নেন যে মুখ দেখেই সেই শিক্ষার্থীর নাম বলে দিতে পারবেন না। এবং আমার কথাটা সরকার গ্রহণ করুক বা না করুক, এটা একেবারেই বাস্তবতা। আমি যেদিনকেই ক্যামেরা নিয়ে কোন একটা স্কুলে যাই সেদিনই দেখি একাধিক শিক্ষক নাই, এবং বলা হয় আসলে ওই সময়টার জন্যই তিনি নেই। তিনি প্রতিদিনই থাকেন, কিন্তু যেহেতু ঢাকা থেকে একটা টেলিভিশন ক্যামেরা গিয়েছে এই জন্য তিনি নেই। আবার দুঃখের বিষয় যে প্রত্যেকটা জেলায় শিক্ষক সংগঠন আছে এবং তারা খুবই প্রভাবশালী। এমপি সাহেব আসলে বোঝা যায় যে তারা কতটা শক্তিশালীও বটে। স্যার একটু বলবেন আসলে সমস্যাটা কোথায়? যে বিষয়টা বলেছে শিক্ষকদের, আমরা শিক্ষকরা তো এই সমাজেরই অংশ, সমাজের বাইরের কোনো জায়গার মধ্যে নাই। সুতরাং বিবেচনায় রাখতে হবে আমাদের সমাজেই একটা অনেক ধরনের ঘটনাগুলো ঘটছে, সেগুলো শিক্ষকদের মধ্যেও আছে, এটা কিন্তু ভাবতে হবে। শিক্ষকরা যে পুরাটাই ধোয়া তুলসী পাতা এই কথাটা আমরা বলতে পারি না, এবং বলা আমাদের পক্ষে সম্ভবপর না। এখানে কিন্তু আমাদের শিক্ষা বোর্ডে ধরেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের জায়গায় ধরেন, সব জায়গায় শিক্ষকরাই কাজ করেন, কিন্তু সেখানেই সংকটগুলো কিন্তু বিরাজমান হচ্ছে। সবগুলোর ক্ষেত্রে শিক্ষকরাও জড়িত। সুতরাং আমি শিক্ষক সংগঠন করি বলেই এই কাজটা যে শিক্ষকরা করছেন না সেই কথাটা বলতে পারবো না। আমাদের শিক্ষকদের নিয়মিত প্রতিষ্ঠানে না যাওয়া যেরকম একটা সংকট, নিয়মিত ক্লাসটা না হওয়া সেরকম একটা সংকট, এবং তারা আরোগুলো অনেকগুলো অনৈতিক কাজের সাথে জড়িত, এই বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করছি। এটা কিন্তু আছে, এটা মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর জাফর ইকবাল স্যার একটা লেখা লিখেছিলেন অনেক আগে, আমি পত্রিকায় পড়েছিলাম, অভিভাবক যখন অভিশাপ। আমি কোনো অভিভাবককে দোষারোপ করছি না, বা স্যারও কতটা করেছিলেন স্যারই ভালো জানবেন, কিন্তু সেখানে একটা জায়গা আকর্ষণীয় ছিল এরকম, স্যারের লেখাটা এরকম ছিল যে
মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে ভর্তি হওয়া যায় কি যায় না এটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে একজন অভিভাবক ডক্টর জাফর ইকবালকে বলছে টাকা যত লাগুক শাহজালালে কিন্তু আমার বাচ্চা ভর্তি হতে হবে। তো স্যার এর পরের লাইনটা লিখেছেন যেটা এরকম দাঁড়ায় যে ডক্টর জাফর ইকবালকে এভাবে বলতে পারে একটা মানুষ, মানে একজন অভিভাবকের চোখ এভাবে দেখে। কথাটা বললাম এ কারণে যে উপবৃত্তি নিয়ে জাহাঙ্গীর স্যার যে কথাটি বললেন, আমাদের মোস্তাফিজুর রহমান ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, তিনি একবার আসলেই গণনা শুরু করলেন যতজন উপবৃত্তি পাচ্ছে একটু দেখি কয়েকটা জেলায়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা কোনোভাবে, স্যার সবসময় বলেন মাথার তাজ শিক্ষকদেরকে, বক্তব্যটা সবসময় উচ্চারণ করেন, শিক্ষকদেরকে আমরা কোনোভাবেই দোষারোপ করতে চাই না, কিন্তু একটা বিদ্যালয় থেকে যখন 150 জন বাচ্চা উপবৃত্তি পাবে, গণনার পর যখন দেখা যায় যে 25 জন শিক্ষার্থী আছে, কাগজে নাম লেখা আছে কিন্তু বাস্তবে নেই, অবস্থাটা কোথায় দাঁড়ায়? আসলে যাই হোক, এটা আমি খুবই দুঃখিত। আমি অন্য একটা প্রসঙ্গ, আমরা বিভিন্ন রকমের মানে প্রজেক্ট দেখেছি। একসময় আমরা দেখেছি ডিজিটাল শিক্ষা, ঠিক আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হলো। এখন কি আমাদের কর্তৃপক্ষের কি দৃষ্টি অথবা সুনজর কি ওদিকে আছে যে এখন ওই ডিজিটাল ল্যাবগুলো আসলে কিভাবে পড়ে আছে অথবা সেটার বাস্তবায়ন কিভাবে হচ্ছে? ম্যামকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ম্যাম আপনি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বললেন যে ছেলেমেয়ের বিয়ে অবশ্যই দিবেন না। তো ম্যাম আপনাকে বিনয়ের সাথে আমি প্রশ্ন করতে চাই যে একজন বাবা যিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত অথবা মায়ের যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি নেই, তো উনি ওনার মেয়েকে কেন ম্যাম আনম্যারিড রাখবেন? এবং উনি শুধু না, আমি মনে করেন ওনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে বলছি ম্যাম, যে বিভিন্ন রকমের আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো আমরা টিভি নিউজে দেখতে পাচ্ছি, বাট ওয়্যার উই উইল সি দ্য ইউটিলাইজেশন অফ আওয়ার প্রপার প্রফিট। থ্যাংক ইউ ম্যাম। জি, অনেক অনেক ধন্যবাদ। যে এখানে উপবৃত্তির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে নারী শিক্ষার্থীদের পড়াশোনাটা আরও বেশি সফল হবে, কারণ অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে নিয়মিত স্কুল করতে পারে না। যে এসএসসি নির্বাচনী পরীক্ষার যখন হয় আমরা অভিভাবকদেরকে ডাকি, তো সেখানে সকল অভিভাবককে আমরা পাই না। তো আমার শুভেচ্ছা ছিল যে আমরা এখন যদিও নতুন শিক্ষা কারিকুলাম এবছরই যারা ক্লাস 10-এ আছে, যাদের প্রাক নির্বাচনী পরীক্ষা হলো, এরাই লাস্ট ব্যাচ। তারপরে নতুন শিক্ষা কারিকুলামে ক্লাস 9 থেকে নতুনভাবে হয়েছে আর কি। তারপরও যে শিক্ষার্থীরা যখন অনুপস্থিত থাকে বা শিক্ষার্থীরা আসে না, তো মাধ্যমিক শিক্ষা অফিস বা উপজেলা শিক্ষা অফিস যদি প্রতি মাসে না হলেও অন্ততপক্ষে 3 মাসে একবার যদি প্রতিটা প্রতিষ্ঠান ভিজিট করে, যে অনুপস্থিতির সংখ্যা আমাদেরকে দেখাতে হবে এবং যে ক্লাসে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে সেই শ্রেণী শিক্ষকদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আপনাকে ধন্যবাদ। তবে শিক্ষা কর্মকর্তাদের কিন্তু অর্পিত দায়িত্বের উপরে একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনি যেটার কথা বললেন, এটা আমাদের একেবারে তাদের যে ম্যানুয়াল সেখানে কিন্তু বলা আছে কারা উপস্থিত থাকেন না। আমি মনে করি কি যে ভালো ফলাফল করা জরুরি, মানে কৃতজ্ঞকে উত্তীর্ণ হওয়াটা জরুরি, কৃতজ্ঞ হওয়াটা জরুরি, কিন্তু আরও বেশি জরুরি হবে বাস্তব জীবনে, মহাজীবনে মূল পরীক্ষাটায় আসলে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটার সাথে মোকাবেলা করাটা আরও বেশি জরুরি। সুতরাং ওই যে স্কুলের শ্রেণীকক্ষে যেটা আমরা শিখব সেটি কিন্তু ক্রমশ আমি যখন সমাজে যাব, পৃথিবীর সামনে দাঁড়াবো, রাষ্ট্রের সামনে দাঁড়াবো, তখন আস্তে 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 আমার সেই শিক্ষাটাই আমাকে কিন্তু বিকশিত হতে সাহায্য করবে। সুতরাং যারা আজকে অকৃতকার্য হয়েছে বা উত্তীর্ণ হতে পারো নাই, এটা কোনো বিষয় না, তোমাদেরকে উত্তীর্ণ হবে, তোমরা একটু ফোকাস করো, কিন্তু তোমাদের যেতে হবে অনেক দূর। নাসিরউদ্দিন বাচ্চু, আপনাকে অনেক ধন্যবাদ তথ্যমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিন্তু এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগে একটা সময় ছিল যে তাদের আলাদা করে পড়ানো হতো, কিন্তু এখন রাষ্ট্রের নীতি হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা স্বাভাবিক বাচ্চাদের সাথেই লেখাপড়া করবে। এবং আমি যদি খুব ভুল করে না থাকি, সম্ভবত 2014 সালে, স্যার আপনার মনে আছে, প্রথমবার আপনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন, ডাউন সিনড্রোমে আক্রান্ত 15 জন শিক্ষার্থীকে রাষ্ট্র বিশেষভাবে সুবিধা দিয়ে এসএসসি পরীক্ষায় বসাবার সুযোগ দিয়েছিল। যাই হোক, কথা সাহিত্যিক, কল্পকাহিনী লেখক, পদার্থবিজ্ঞানী, শিক্ষক, প্রিয় মানুষ ডক্টর জাফর ইকবাল এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। এবার নিশ্চয়ই আপনারা আরও বেশি উদ্দীপ্ত হবেন। ডক্টর জাফর ইকবাল। এখানে প্রায় 200 বাচ্চা আছে, তাই না?
আমি বাচ্চাদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? আপনারা যারা বড় আছেন একটু মাফ করে দেন কয়েক মিনিটের জন্য, ঠিক আছে? তো শোনো, তোমাদের কি মনটা খারাপ নাকি বলো? এই মন খারাপ যে পরীক্ষায় পাশ হয় নাই, এখানে আসতে হয়েছে, পিছনে একটা সিল যে পরীক্ষায় যারা পাশ করেন আর আজকে এখানে আসবে। তুমি কি খেয়াল করেছো যে এখানে কত মানুষজন বসছে এখানে, আর আমার সামনে যেন কতজন বসে আসছে? রাশেদা আপা যাকেই ফোন করে বলেছেন যে যে বাচ্চারা ভালো করতে পারে নাই, পাশ করতে পারে নাই, ওদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো, আপনি আসেন। সবাই কিন্তু এসছে, খেয়াল করেছো তোমরা? তোমরা সবাইকে চেনো কিনা আমি জানি না, কিন্তু সবাই এসছে। কী জন্য আসছে? জাস্ট তোমাদেরকে ভালোবেসে, যে এদের তো কোনো দোষ নাই, এই বেচারাদের কোনো দোষ নাই, কিন্তু এদের পিছনে একটা সিল দিয়ে দেওয়া হয়েছে, আর পাশ করতে পারে না। এটা কি হলো? বুঝেছো? আমি জানি, আমি মাস্টার মানুষ কিন্তু, বুঝেছো? কাজে আমি লেখাপড়ার বিষয়ে সব জানি। ওকে, তোমাদের পাঠ্য বইগুলো দেখবো, আমার নাম লেখা আছে, আমি তোমাদের পাঠ্য বই লিখেছি কোথাও কোথাও, রাইট? এখনও পাঠ্য বইয়ের জন্য কাজ করছি, পড়াশোনার জন্য কাজ করছি। কাজে আমাদের দেশের লেখাপড়ার সমস্যাটা কি আমি খুবই ভালো করে জানি, এবং কোভিডের সময় কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাও আমি জানি। সবার আমরা বলি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না, তারপর সবার হাতে একটা করে স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনও আছে সবার হাতে স্মার্টফোন, এবং সেটাতে কাজের কাজ কী হচ্ছে আমি জানি না, বুঝেছো? আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে এটাও নাকি ফেসবুকে দেখাচ্ছে, তাই না? অনেক বাচ্চারা হয়তো দেখবে ফেসবুকে, না দেখলেই ভালো, তার মানে ওরা ফেসবুক করে না, বুঝেছো? আমি এগুলোর খুব বিরোধী, এই ফেসবুক কিংবা এই জাতীয় জিনিসগুলি, কারণ লাইফ তো আমার একটাই মাত্র জীবন, এই জীবনটা তো সময়টা নষ্ট করা যাবে না। আমি যদি বসে বসে একটা স্ক্রিন দিয়ে সারা দুনিয়াটা দেখি, তাহলে কি হলো কিনা বলে? দুনিয়া কত সুন্দর, আমি সামান নিজের চোখ দিয়ে দেখবো না? আমি বসে বসে স্ক্রিনে দেখবো? ফরগেট ইট, আমি নাই ওর ভিতরে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, ওনারা সবাই বলছেন একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান কিন্তু আমার জন্য কিন্তু একেবারেই ব্যতিক্রম ধর্মী না, আমার জন্য খুবই পারফেক্ট অনুষ্ঠান। আমাকে অনেক জায়গায় ডাকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে, সেখানে যখন যাই আমার প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে যারা পুরস্কার পায় নাই ওদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝেছো? আমার কাজই হচ্ছে ওইটা, আমি ওদেরকে বুঝাই, দেখো আমিও জীবনে পুরস্কার পাই নাই, পুরস্কার না পাইলে কিচ্ছু আসা যায় না, পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে অনেক বেশি আনন্দ, আমি অনেক বেশি পুরস্কার দিয়েছি, বুঝেছো? ধন্যবাদ ডক্টর জাফর ইকবাল। আমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা, যে স্যার বলেছিলেন যে 3 লক্ষ অকৃতকার্য হয়েছে, আমাদের শিক্ষার্থী সংখ্যা অনেক দেশের জনগণের দ্বিগুণ 3 গুণ, 4,90,00,000 আমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। যাই হোক স্যার, ওদেরকে একটা 2 মিনিটের মধ্যে একটা সফলতার গল্প শোনাই। সেটা হচ্ছে সীমা নামে একটি মেয়ে, ওর বাড়ি হচ্ছে হবিগঞ্জ, বাট একসময় ও থাকতো হচ্ছে করাইল বস্তিতে। তো আমরা চ্যানেল আইয়ের গাড়ি ওখান দিয়ে যাচ্ছিলাম সম্ভবত 2010 সালে। তো একটা মা খুব কান্নাকাটি করছে, কি ব্যাপার, ওর বাচ্চাকে মানে সীমাকে স্কুলে ভর্তি করাচ্ছে না। ততদিনে সীমার বয়স হচ্ছে 5 বছর। দর্জি সরকারি প্রাথমিক, মহাখালী দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় 43টার মতো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে গিয়েছে, তাকে কেউ ভর্তি নিচ্ছে না। না নেওয়ার কারণ হচ্ছে এই শিশুটির বয়স যখন 1 দিন ছিল এবং ওর বাবা যখন শুনেছে যে কন্যা শিশু জন্মগ্রহণ করেছে, তখন অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, যে কারণে ওর চেহারাটা আসলে বিকৃত হয়ে গেছে। বিকৃত মানে ওকে স্বাভাবিকভাবে বোঝা যায় না যে ও একটা মানুষ। তো এই চেহারার কারণে ওকে আর কেউ ভর্তি নেয়নি। আমরা চ্যানেল আইয়ে সেই সংবাদ প্রচার করার পরের দিন আরও বেশ কিছু গণমাধ্যম এসেছিল, পরে ওকে নিয়ে কারাকারি শুরু হলো। সে ঝিকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সেই মেয়েটি। তাকে সুইডেন প্রবাসী এক ভদ্রলোক প্রতি মাসে 25,000 টাকা করে পাঠাতো। তারপর অনেক কাহিনী, সেই মেয়েটি পিএসসিতে মানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ 5 পেল। এর পরবর্তীতে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ 5 পেল, এবং বর্তমানে সেই মেয়েটি একটি কলেজে এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে, সে জিপিএ 5 পেয়েছে এসএসসিতে। এবং তোমাদেরকে বলে রাখি, আমাদের যে সাবেক বাণিজ্য মন্ত্রী বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, এই সীমা হচ্ছে তোফায়েল আহমেদের মেয়ে। অর্থাৎ এই মেয়েটি যখন 10ম শ্রেণীতে পড়ে, সুইডেন থেকে যে ব্যক্তি ওকে টাকাটা দিত সে নিজেই সুইডেনে দেউলিয়া হয়ে যায়। এই ভদ্রলোক আর টাকা দিতে পারেনি। পরে তোফায়েল আহমেদ তাকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করে এবং মেয়েটি খুব ভালো করছে। তো সীমার জন্য আমরা একটা হাততালি দিতে পারি। তোমরা সীমার চেয়ে অনেক ভালো অবস্থায় আছো, অনেক ভালো অবস্থায়। কিংবা আয়েশা নামে একটি মেয়ে আছে গাইবান্ধায়, আপা আপনি জানেন, যার 2টো হাত নাই,
যাকে তার মা সার্কাসে বিক্রি করে দিবে, কারণ ও 2টা পা ব্যবহার করে খুব ভালো করে কই মাছ কুটতে পারে, গাছে উঠতে পারে, যার জন্য ওর বাবা মনে করেছিল যে আয়েশাকে যদি সার্কাসে বিক্রি করে দেই অনেক টাকা পাওয়া যাবে। যাই হোক, সে অনেক ইতিহাস। এবং তোমাদেরকে বলি, আয়েশা কিন্তু গত বছর না 4 বছর আগে ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং তার কিছুদিন পরে মাস্টার্স পরীক্ষা। তার খুবই ইচ্ছা তিনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে। দেখা যাক, নিশ্চয়ই হয়তো একদিন পাবে। আমাদের সঙ্গে সামনে এখন বক্তব্য দেওয়ার জন্য আসবেন জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, যিনি এর আগে 2বার শিক্ষামন্ত্রী ছিলেন এবং শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে আনার জন্য স্যার প্রাথমিক শিক্ষামন্ত্রী বোধহয় 1বার ছিলেন, খুব অল্প সময়ের জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরও প্রাথমিকেও যদি একটা সমস্যা হয়, নুরুল ইসলাম নাহিদ সাহেবের ডাক পড়ে, অর্থাৎ তিনি অন্য মন্ত্রণালয়ের, তারপরও তার কাছে যেত। তো যাই হোক, আসছেন নুরুল ইসলাম নাহিদ। আর কি চমৎকার বলেছেন, এখানে আমাদের বন্ধু বক্তব্যের মধ্যে বলেছেন যে এমন চমৎকার বাংলায় বলেছেন এবং এমন ভাষার বিন্যাস, শব্দ ইত্যাদি, এটা শুনলে কোনো লোকের বিশ্বাস হবে না যে এই মেয়ে পাস করতে পারেনি। সুতরাং আমাদের তাদেরও চমৎকার বক্তব্য শুনেছি, অনেক মায়েদের বক্তব্য শুনেছি, অনেক গার্জিয়ানের বক্তব্য শুনেছি, অনেক শিক্ষকের বক্তব্য শুনেছি। আর এই উপরে নিচে আমরা বসে আছি, হয়তো এখানে জায়গা কম, এই কারণে আমাদের চোখ জ্ঞানীগুণী লোকরা এখানে বসেছেন, অনেকে এখানে বলেছেনও। আর তাদের সকলের উপস্থিতি এটার ব্যাপারেও এখানে আমাদের বক্তা বলেছেন যে এই অনুষ্ঠানে এই সকলে আসা মানে আমরা আমাদের যে সকল ছেলে মেয়েরা পাশ করতে না পারার ফলে হয়তো কিছুটা মন খারাপ, কারোর হয়তো বেশি খারাপ, কারোর হয়তো বেশি প্রতিক্রিয়া হয়েছে, নানা হবে, কিন্তু এইটা প্রমাণিত যে আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা একা ফেল করেন নাই, আপনাদের ফেলের সাথে আমরা আছি, আপনাদের ফাঁস করে আমরা ছাড়বো, আপনারাও ফাঁস করে ছাড়বেন, পাশ করবেন, লেখাপড়া করবেন, বড় হবেন। এই মনোবলটা এখান থেকে নিয়ে যাবেন। আমিও এই মনোবলটা এখান থেকে পাওয়ার জন্য আসছি, আমি মনে করি যে এটা সম্ভব।